প্রথমেই জানিয়ে দিব, অবশেষে গোপন আস্তানা থেকে যৌথ অভিযানে সেনাবাহিনীর হাতে আটক খুনি ফয়সাল করিম মাসুদ। জানিয়ে দিব, কাটা দিয়ে কাটা তুলছে জামায়াত, যেভাবে জামায়াতকে ক্ষমতায় আনছে বিএনপি। এবং সর্বশেষ জানিয়ে দিব, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদি হত্যার মাস্টারমাইন্ড সম্পর্কে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন শুটার ফয়সাল করিম মাসুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে দীর্ঘদিনের রহস্য ও গুঞ্জনের অবসান ঘটিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। গোপন আস্তানা থেকে যৌথ অভিযানে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। রাজধানীসহ দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এটি ছিল অত্যন্ত পরিকল্পিত, নিখুঁত ও ঝুঁকিপূর্ণ একটি অভিযান, যার প্রতিটি ধাপ গোপনীয়তার সঙ্গে বাস্তবায়ন করা হয়। গত কয়েক মাস ধরে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারের জন্য সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছিল। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং একাধিকবার নিজের অবস্থান পরিবর্তন করেন। কখনো সীমান্ত এলাকা, কখনো প্রত্যন্ত গ্রাম, আবার কখনো শহরের অভিজাত এলাকায় ছদ্মবেশে অবস্থান করছিলেন বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই কারণে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অভিযান সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে প্রযুক্তিনির্ভর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। মোবাইল সিগন্যাল, আর্থিক লেনদেন, পুরনো সহযোগীদের গতিবিধি এবং সন্দেহভাজন আশ্রয়দাতাদের উপর নজরদারি বাড়ানো হয়। এরই এক পর্যায়ে সেনা গোয়েন্দা সংস্থা একটি নির্দিষ্ট তথ্য পায়, যা অনুযায়ী ফয়সাল করিম মাসুদ রাজধানীর উপকণ্ঠে একটি পরিত্যক্ত বহুতল ভবনে অবস্থান করছেন। ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় সেখানে সাধারণ মানুষের যাতায়াত ছিল না, যা আত্মগোপনের জন্য আদর্শ স্থান হিসেবে বিবেচিত হয়। পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে যৌথ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর বিশেষ একটি দল, সঙ্গে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচিত সদস্য ও গোয়েন্দা কর্মকর্তারা। পুরো এলাকা নিঃশব্দে ঘিরে ফেলা হয়, যাতে অভিযুক্ত পালানোর কোনো সুযোগ না পায়। ভবনের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয় এবং চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। অভিযানের সময় কোনো ধরনের গুলি বিনিময়ের ঘটনা ঘটেনি বলে সেনাবাহিনী সূত্র নিশ্চিত করেছে। ভবনের তৃতীয় তলার একটি কক্ষে লুকিয়ে থাকা অবস্থায় ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, একাধিক ভুয়া পরিচয়পত্র এবং কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত নথিগুলোতে তার পলাতক জীবন, অর্থের উৎস এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আটক হওয়ার সময় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং প্রথমে নিজের পরিচয় অস্বীকার করার চেষ্টা করেন। গ্রেপ্তারের পরপরই তাকে সেনাবাহিনীর নিরাপদ হেফাজতে নেওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে সরাসরি স্বীকারোক্তি দিয়েছেন কিনা সে বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা মামলার অগ্রগতিতে সহায়ক হবে। বিশেষ করে হত্যাকাণ্ডের পেছনে কারা ইন্ধন জুগিয়েছে এবং কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে সে বিষয়ে নতুন দিক উন্মোচিত হতে পারে। এই গ্রেপ্তারের খবরে নিহত ওসমান হাদির পরিবার স্বস্তি প্রকাশ করেছে। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তারা ন্যায় বিচারের অপেক্ষায় ছিলেন। প্রধান অভিযুক্ত আটক হওয়ায় তারা আশাবাদী যে অবশেষে সত্য উদ্ঘাটিত হবে এবং দোষীরা শাস্তির মুখোমুখি হবে। একই সঙ্গে তারা দ্রুত ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার দাবি জানিয়েছেন। রাজনৈতিক অঙ্গনেও এই গ্রেপ্তার ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযানের প্রশংসা করেছে। তারা বলছে, এটি প্রমাণ করে যে অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের হাত থেকে রেহাই পায় না। তবে কয়েকটি দল দাবি করেছে, তদন্ত যেন কোনোভাবেই প্রভাবিত না হয় এবং সব তথ্য জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ফয়সাল করিম মাসুদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এরপর তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে। তদন্ত কর্মকর্তারা আশা করছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের নেপথ্যের পূর্ণ চিত্র বেরিয়ে আসবে এবং সহযোগীদেরও দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।
সব মিলিয়ে এই গ্রেপ্তার শুধু একটি মামলার অগ্রগতি নয়, বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা একজন প্রধান অভিযুক্তকে আটক করা প্রমাণ করে যে সমন্বিত প্রচেষ্টা, গোয়েন্দা তথ্য ও পেশাদারিত্ব থাকলে জটিল অপরাধের রহস্য উন্মোচন করা সম্ভব। এখন দেশের মানুষের দৃষ্টি আদালতের দিকে, যেখানে এই মামলার চূড়ান্ত বিচার নির্ধারণ করবে ন্যায় বিচারের বাস্তব চিত্র। বাংলাদেশের রাজনীতিতে একটি পুরনো প্রবাদ আবারও নতুন করে আলোচনায়, কাঁটা দিয়ে কাঁটা তোলা। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অনেক বিশ্লেষকের মতে এই কৌশলই প্রয়োগ হচ্ছে জামায়াতে ইসলামী ও বিএনপির পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে। একদিকে জামায়াত নিজেদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খুঁজছে, অন্যদিকে বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে সরকার পরিবর্তনের জন্য শক্তিশালী মিত্রের সন্ধানে। এই দুই প্রয়োজনের সমন্বয়েই গড়ে উঠছে এক ধরনের কৌশলগত বোঝাপড়া, যা দেশের রাজনীতিকে নতুন মোড়ে নিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত সবসময় বিতর্কিত অবস্থানে ছিল। বিশেষ করে মুক্তিযুদ্ধের ভূমিকা এবং যুদ্ধাপরাধ ইস্যুতে দলটি দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক চাপে ছিল। একাধিক শীর্ষ নেতার বিচার ও দণ্ড কার্যকরের পর জামায়াত কার্যত কোণঠাসা হয়ে পড়ে। রাজনীতির মাঠে তাদের সাংগঠনিক উপস্থিতি থাকলেও সরাসরি ক্ষমতার রাজনীতিতে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। এই অবস্থায় জামায়াত বুঝতে পারে এককভাবে রাজনীতিতে টিকে থাকা কঠিন, প্রয়োজন বড় কোনো রাজনৈতিক ছাতার। অন্যদিকে বিএনপির অবস্থানও খুব স্বস্তিদায়ক ছিল না। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা, শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি বা সীমিত সক্রিয়তা, মামলা ও রাজনৈতিক চাপ সব মিলিয়ে দলটি ক্রমাগত দুর্বল হয়ে পড়ছিল। মাঠে আন্দোলন জোরদার করা, রাজপথে শক্তি প্রদর্শন এবং সরকার বিরোধী চাপ তৈরির জন্য বিএনপির প্রয়োজন ছিল সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ এবং আদর্শগতভাবে দৃঢ় একটি শক্তি। এখানেই জামায়াত হয়ে ওঠে বিএনপির জন্য কার্যকর এক কাঁটা। এই প্রেক্ষাপটে অনেকের বিশ্লেষণ হল, জামায়াত তাদের সাংগঠনিক শক্তি, কর্মী নেটওয়ার্ক এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বিএনপির আন্দোলনকে সক্রিয় করছে। মিছিল, মিটিং, প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার যুদ্ধ সবখানেই জামায়াতের সংগঠিত কর্মীবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর বিনিময়ে বিএনপি রাজনৈতিকভাবে জামায়াতকে জায়গা করে দিচ্ছে, তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে নীরব সমর্থন দিচ্ছে এবং ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণে অংশীদার হিসেবে বিবেচনা করছে। সমালোচকরা বলছেন, এটি আসলে পারস্পরিক স্বার্থের রাজনীতি। জামায়াত জানে এককভাবে তারা ক্ষমতায় যেতে পারবে না, তাই তারা বিএনপিকে সামনে রেখে নিজেদের পুনর্বাসনের পথ তৈরি করছে। অন্যদিকে বিএনপি মনে করছে, জামায়াতের মাঠের শক্তি ব্যবহার করে সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি আনা সম্ভব। এই সমীকরণে আদর্শগত পার্থক্য গৌণ হয়ে যাচ্ছে, মুখ্য হয়ে উঠছে ক্ষমতার রাজনীতি। তবে এই কৌশলের ঝুঁকিও কম নয়। বিএনপির ভেতরেই এমন একটি অংশ আছে যারা মনে করে জামায়াতের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা দলটির মধ্যপন্থী ও উদার ভোটারদের দূরে সরিয়ে দিতে পারে। আন্তর্জাতিক মহলেও এ নিয়ে প্রশ্ন উঠতে পারে, যা বিএনপির জন্য নতুন চাপ তৈরি করবে। আবার জামায়াতের পক্ষেও ঝুঁকি রয়েছে, বিএনপির ছায়ায় রাজনীতি করতে গিয়ে তারা নিজেদের স্বতন্ত্র পরিচয় হারাতে পারে। এখানে কাঁটা দিয়ে কাঁটা তোলা কথাটির রাজনৈতিক তাৎপর্য গভীর। সরকার বিরোধী শক্তিকে মোকাবিলায় বিএনপি জামায়াতকে ব্যবহার করছে, এমন ধারণা যেমন আছে, তেমনি অনেকে মনে করেন জামায়াতও বিএনপিকে ব্যবহার করছে নিজেদের রাজনৈতিক নিষেধাজ্ঞা ও একঘরে অবস্থা কাটিয়ে ওঠার জন্য। অর্থাৎ দুপক্ষই অপর পক্ষকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে দেখছে। এই সমীকরণের প্রভাব পড়ছে সাধারণ জনগণের ওপরও। রাজনীতি যখন আদর্শের বদলে কৌশল নির্ভর হয়ে ওঠে, তখন জন আস্থা সংকটে পড়ে। ভোটাররা প্রশ্ন তুলছেন, ক্ষমতায় গেলে এই জোট দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের ক্ষেত্রে কী অবস্থান নেবে? অতীত অভিজ্ঞতা অনেকের মধ্যেই শঙ্কা তৈরি করছে। সবশেষে বলা যায়, জামায়াত ও বিএনপির এই কৌশলগত সম্পর্ক বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠছে। এটি সফল হলে বিএনপি ক্ষমতার কাছাকাছি যেতে পারে এবং জামায়াত পেতে পারে বহু কাঙ্ক্ষিত রাজনৈতিক পুনর্বাসন। তবে ব্যর্থ হলে
উভয় দলই আরও বড় সংকটে পড়তে পারে। রাজনীতির এই কাঁটা দিয়ে কাঁটা তোলার খেলায় শেষ পর্যন্ত জয়ী হবে কে তা নির্ধারণ করবে সময়, জনমত এবং রাজনৈতিক প্রজ্ঞা।